নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। অবশেষে জঙ্গি সংগঠন আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। বুধবার তাকে হস্তান্তর করা হয়। বিগত বছরের ন্যায় এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের অমৃতসরের খাসায় ডুগরায় যুদ্ধস্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বিহার নির্বাচনে দলের ভরাডুবিতে ঘরোয়া অশান্তি ক্রমশ ত্বরান্বিত বিজেপি দলে। বিপর্যয়ের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে সরাসরি আঙ্গুল তোলার জন্য বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল নীতিন গডকরি। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি জিতে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর ধনতেরাস ধনবর্ষা। মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 8% ডিসকাউন্ট। প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাসিওর্ড অ্যাট্রাকটিভ গিফটস। রয়েছে টোটাল 4 কোটি টাকা মূল্যের গিফটস এন্ড প্রাইজেস। মেগা প্রাইজেস জিতে নিন 12টি রেনল্ট কুইড গাড়ি এবং 32টি ডেল ল্যাপটপ, সাথে পুরনো সোনা এক্সচেঞ্জের সুযোগ। এই অফারটি 2 নভেম্বর থেকে 9 নভেম্বর 2015 পর্যন্ত। ধনতেরাস ধনবর্ষা ব্রট ইউ বাই পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। ধনতেরাস উপলক্ষে আগামী 7 ও 8 নভেম্বর শনি ও রবিবার আমাদের শোরুম সম্পূর্ণ খোলা থাকবে। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে জঙ্গি সংগঠন আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। বুধবার তাকে হস্তান্তর করা হয়। ভারতের কূটনৈতিক সাফল্য। অবশেষে জঙ্গি সংগঠন আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। বুধবার আলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ সরকার। বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে তাদের তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অনুপ চেটিয়া একজন ভারতীয় নাগরিক। তিনি আমাদের আইনের মাধ্যমে তিনি কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ সম্পন্ন হয়েছিল এবং যেহেতু সে বিদেশি, সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। অনুপ চেটিয়াকে জেরা করে আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন ভারতীয় গোয়েন্দারা। 18 বছর ধরে বাংলাদেশের ঢাকা সংশোধনাগারে বন্দী ছিল আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়া। 1987 সালে সে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, তোলাবাজির নানা অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে চেটিয়াকে নিজেদের হাতে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে ভারত, কিন্তু বাদ সাধে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকার বিষয়টি। সম্প্রতি অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হন নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। Breakthrough and the Bangladesh government has decided to hand over, and this will lead to cracking of many cases. I would like to extend gratitude to the government of Bangladesh and the Prime Minister for finally heeding to our demand. And Anup Chetia was wanted for a long time, and he's a senior leader of the Alpha. That investigation will be done by the central agency as well as Assam police, because most of the cases are northeast based. 2009 সালে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হন উলফার আরও এক নেতা অরবিন্দ রাজ খোড়া। পরে ভারতে তাকে হস্তান্তর করা হয়। তিনি এখন জামিনে মুক্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত বছর নিয়ে এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের অমৃতসরের খাসা ডোগরায় যুদ্ধ স্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বিগত বছরে নিয়ে এবারও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের অমৃতসরের খাসায় ডোগরায় যুদ্ধ স্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। 1965-র 22 সেপ্টেম্বর এই জায়গাতেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর বিজয়ী হয়েছিলেন ভারতীয় বাহিনী। ভালতোহার কাছে অমৃতসর খেমকরণ রোডে আশাল উত্তর স্মারক এবং পরমবীর চক্র উপাধিতে ভূষিত কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদের সমাধিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি এ প্রসঙ্গে হামিদের বীরত্বের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আশাল উত্তরের যুদ্ধে একার হাতে শত্রুপক্ষের 3টি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিলেন। মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েও শত্রুদের আক্রমণ রুখে দিয়েছিলেন। খাসায় সেনা জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সাহস, নিষ্ঠা ও বীরত্বের জন্যই সারা বিশ্ব আজ ভারতকে শ্রদ্ধার চোখে দেখে, শুধুমাত্র বর্দির জন্য নয়। এটা সম্ভব হয়েছে আপনাদের দৃঢ়তার জন্য। वीर जवानों को और देशवासियों को दीपावली के पावन पर्व पर मेरी बहुत बहुत शुभकामनाएं। यह वर्ष 1965 की लड़ाई हमारी सेना की वीरता, चाहे जल सेना हो, थल सेना हो या नभ सेना हो, अनेक वीरों का बलिदान। आज मैं डोगराई की उस धरती पर हूं जिसने युद्ध में एक नया इतिहास बनाया था, कि युद्ध में जिन्होंने हिस्सा लिया था वैसे कुछ वीर नायकों को आज मुझे यहां मिलने का अवसर मिला। डोगराई के उन वीर शहीदों के स्मारक को पुष्पांजलि अर्पित करने का मुझे सौभाग्य मिला। आज मैं 3 स्थान पर पहुंचने का प्रयास करूंगा जो 65 की युद्ध के महत्वपूर्ण स्थान रहे हैं, और आज मेरा अपना दिवाली का पर्व आप सब जवानों के साथ बिताऊंगा। ये आदर आपके चरित्र के कारण आया है। सालों से एक के बाद एक पीढ़ी जो सेना में आती गई, उन्होंने जिन मूल्यों को प्रस्थापित किया है, उसके कारण हम आज गौरव के साथ विश्व में सर ऊंचा खड़ा कर करके खड़े रह सकते हैं। উল্লেখ্য, কেন্দ্রের এক পদ এক পেনশন প্রকল্পের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের পদক ফিরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ওই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে নেতৃস্থানীয়রা সশস্ত্র বাহিনীকে লালন পালন করছেন, আর তাদের সৌজন্যই বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ভারত। সশস্ত্র বাহিনীকে যারা বহু বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। এই বক্তৃতাতেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাদের দৃঢ়তার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছর দীপাবলিতে সিয়াচিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিহার নির্বাচনে দলের ভরাডুবিতে ঘরোয়া অশান্তি ক্রমশ ত্বরান্বিত বিজেপি দলে বিপর্যয়ের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহর দিকে সরাসরি আঙ্গুল তোলার জন্য বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল নীতিন গডকরি। বিহার নির্বাচনে ভরাডুবির ধাক্কায় বিজেপির ঘরোয়া অশান্তি ক্রমশ বাড়ছে। এবার বিপর্যয়ের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে সরাসরি বা ঘুরিয়ে আঙ্গুল তোলার জন্য বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। বিক্ষুব্ধদের সমালোচনা, আক্রমণের তীর থেকে প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতিকে আড়াল করতে বুধবার আসরে নেমে তিনি বলেছেন, একা মোদী শাহকে বিহারের দলের খারাপ ফলের জন্য দায়ী করা যায় না। দলকে জেতানো সব নেতা কর্মকর্তার যৌথ দায়িত্ব। যারা দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিচ্ছেন, দলের ক্ষতি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলছি অমিত শাহকে। মোদী শাহের সমর্থনে মুখ খুলে প্রাক্তন বিজেপি সভাপতির সওয়াল, দল হারালে সকলেই কারণ খতিয়ে দেখার দাবি তুলেন, কিন্তু জয় হলে তো বলেন না, কারণ বিশ্লেষণ করা হোক। বিক্ষুব্ধরা শাহকে নিশানা করলেও বিহারের ব্যর্থতার দায় নিয়ে তার সভাপতি পদ ছাড়ার সম্ভাবনা বাতিল করে দেন গডকরি। लोकसभा का चुनाव हुआ तब कांग्रेस, जेडीयू और लालू जी तीनों की अगर वोटों की बेरीज करते हैं तो 45.58% होती है और हमको उस समय केवल 38% वोट मिले। तो लोकसभा में भी अगर तीनों पार्टियां साथ आती तो भी हमको लोकसभा जीतना कठिन होता। बिहार में इस समय भी तीनों पार्टियों के वोट 41% है और हमको 34% है। तो स्वाभाविक रूप से तीनों पार्टियां एक होने के कारण ये जो अरिथमेटिक एडिशन का है, इसके कारण बिहार में हमारी हार हुई। हमारी आवश्यकता ये है कि हम और 5 से 7% वोटों को बढ़ाने की कोशिश करें। हमारी पार्टी ये कोई माँ बेटों की, पिता पितरों की और परिवारों की पार्टी नहीं है। ये कार्यकर्ताओं की पार्टी है। ये कभी किसी नेता की पार्टी नहीं बनी और इसलिए जब विजय होता है तो सभी का होता है और हार होती है तो सभी की होती है। হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে দলের বিশ্রী হারের জেরে আগেই মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহা ও আরও কয়েকজন, কিন্তু মোদী শাহের নেতৃত্বে বিরুদ্ধে কার্যত বিদ্রুপ ঘোষণা করে মঙ্গলবার দলে ব্রাত্য কোণঠাসা বোধ করা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, শান্তা কুমার ও যশবন্ত সিনহা যেভাবে মুখ খুললেন তা শাসক শিবিরের নেতৃত্বের চরম অনৈক্যকেই প্রকট করে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। বিহারের বিপর্যয়ের পূর্ণাঙ্গ কারণ বিশ্লেষণের দাবি জানিয়েছেন আডবাণীরা। এটা মোদী শাহের বিরুদ্ধে তাদের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গডকরি অবশ্য বলেছেন, আমরা এ নিয়ে আডবাণীজির সঙ্গে কথা বলবো। গডকরি অবশ্য এটা স্বীকার করেছেন যে বিহারে শক্তি বেড়েছে জেডিইউ, আরজেডি ও কংগ্রেসের জোটের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর।
বিরতির পর আবারও স্বাগত। সিলেটের শিশু আলম রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। সিলেটের শিশু শামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এর আগে চার্জশিটভুক্ত 13 আসামির মধ্যে কারাবন্দী 11 জনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ বাদল, পাভেল ও চৌকিদার ময়নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত 8 জুলাই চুরির অপবাদে সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেআলী গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীপাবলি উপলক্ষে আটটারি সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএসএফ জওয়ান এবং পাকিস্তান রেঞ্জার্স বাহিনী। দুই দেশের মধ্যে এই শুভেচ্ছা বার্তা ও মিষ্টি বিনিময় ভীষণই তাৎপর্যপূর্ণ। দীপাবলি উপলক্ষে আটটারি সীমান্তে মিষ্টি বিনিময় করলেন ভারতীয় জওয়ান ও পাকিস্তান রেঞ্জার্স বাহিনী। বুধবার বিএসএফ এর অমৃতসর সেক্টরে কমান্ডার বিপুল বীর গুসেন সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সের উইং কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বিলাল আহমেদের হাতে মিষ্টির বাক্স তুলে দেন। জানা গিয়েছে দুদেশের রক্ষী বাহিনী একে অপরকে জড়িয়ে ধরে দীপাবলির শুভেচ্ছা বার্তা বিনিময় করেন। প্রসঙ্গত দুদেশের মধ্যে এই শুভেচ্ছা বার্তা ও মিষ্টি বিনিময় ভীষণই তাৎপর্যপূর্ণ। এর আগে দুদেশের সীমান্ত প্রসঙ্গে আলোচনা ভেস্তে যায়। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়েও বারংবার দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে উষ্ণ বাকবিতণ্ডা হয়েছে। দুদেশের স্বাধীনতা দিবসেও মিষ্টি বিনিময় হয়নি ভারতীয় সেনা ও পাক রেঞ্জার্সের মধ্যে, কিন্তু দীপাবলিতে এই হৃদয়তা তাই অবশ্যই বিশেষ তাৎপর্যবাহী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে দেওয়ালি মেলার অভিনব প্রয়াস। শান্তি সম্প্রীতি একাত্মতা ঐক্য সর্বদা অটুট রাখতে হবে রাজ্যের জনগণকেই। মঙ্গলবার দেওয়ালি মেলার উদ্বোধন করে কথাগুলি বলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। ছিলেন মন্ত্রীদ্বয় নরেশ জমাতিয়া এবং রতন ভৌমিক সহ অন্যান্যরা। মেলা মানে মেলবন্ধন, সম্প্রীতির উদ্ভাসিত প্রেক্ষাপট, নানা জাতির মিলন। তাকে সুদৃঢ় করতে এই মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে দেওয়ালি মেলার অভিনব প্রয়াস। শান্তি সম্প্রীতি একাত্মতা ঐক্য সর্বদা অটুট রাখতে হবে রাজ্যের জনগণকেই। মঙ্গলবার সন্ধ্যায় মাতাবাড়িতে দেওয়ালি মেলার প্রদীপ জেলে উদ্বোধন করে ধন্যমাণিক্য মঞ্চে এই কথাগুলি বলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। মেলা প্রাঙ্গণে কল্যাণদিঘির পূর্বপারে 30টি প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি উন্নয়ন ও পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। দেওয়ালি মেলার স্মরণিকা উন্মোচন করেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। উপজাতি সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। অন্য অতিথিদের মধ্যে ছিলেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, এডিসির কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, জেলা শাসক সোনাল গোয়েল সহ অন্যান্যরা। বক্তারা বলেন এই ধরনের ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে প্রতি বছরই লাখো মানুষের সমাগম হয়। রাজ্য ছাড়াও অসম, মণিপুর, পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের লোকের সমাগম দেখা যায় মেলায়। অতএব শান্তি সম্প্রীতি ঐক্য যারা বিনষ্ট করতে চেষ্টা করে তাদের উপড়ে ফেলে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ালি মেলার কমিটির চেয়ারম্যান বিধায়ক মাধব সাহা। তিনি 10 এবং 11 নভেম্বর দীপাবলি মেলার শান্তি সম্প্রীতি মৈত্রী রক্ষার মধ্য দিয়ে মেলা উপভোগ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের এই যে রাজত্ব কামনা থেকে বলা যেতে পারে যে কালচার, যে সংস্কৃতি, মিলনের যে সংস্কৃতি, সব ধর্মের প্রতি শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ, এটাকে যে আদর্শ আমরা শিখে এসেছি, এটাকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করা চাই এবং যে কোনো মূল্যে এটাকে আমরা সামনে দিকে নিয়ে যাব। এই শপথেই আসছে আমাদের এই মুহূর্তে দিনে আমাদের সকলেই আমরা যেভাবে নেব এটাকে এগিয়ে যাওয়ার জন্য এবং তাই ফলশ্রুতিতে এইটাও আমরা লক্ষ্য করছি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে যেভাবে অসহিষ্ণুতার বাতাবরণ আমরা লক্ষ্য করছি, সেই ধরনের
জনগণের সহযোগিতায় রাজ্য সরকার যে প্রচেষ্টা জারি রেখেছে, এটা আমাদের রাজ্যে আলোর উৎসব যেমন আমরা বলি, সংগতির উৎসব, সম্প্রীতির উৎসব, ঐক্যের উৎসব। এই মাতার বাড়িকে অনেকে পুণ্যক্ষেত্র হিসেবে যেমন মনে করেন, আমাদের রাজ্যের সবচেয়ে অন্যতম একটা পর্যটন ক্ষেত্র হিসেবে অনেকে মনে করেন। যে যাই মনে করেন, আমাদের রাজ্যের সরকার মাতার বাড়ি অ্যাডভাইজারি কমিটি সহ বিভিন্ন দপ্তরের সাহায্য নিয়ে এখানে পর্যটকরা বা পুণ্যার্থীরা আসবে। এদিকে মঞ্চে সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের উদ্বোধনী সঙ্গীতের পরই মাতাবাড়ি ও চন্দ্রপুর স্কুলের পরিবেশনায় হয় নৃত্য ও সঙ্গীত। খার্চি পুজো অবলম্বন করে আগরতলা শিল্পীদের নৃত্যানুষ্ঠান নৃত্যপ্রদীপ, উদয়পুরের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় গাজন নৃত্য, মহিষাসুর মর্দিনী। এছাড়াও ছিল একক সঙ্গীত ও যাত্রাপালাও। এদিকে সমস্ত মেলা এলাকাকে 11টি ভাগে ভাগ করে বিভিন্ন দোকান বসেছে মাতাবাড়িতে। ধীরে ধীরে জমেছে হাজার হাজার মানুষের মেলা। সমগ্র এলাকা নানান চেহারার আলোকসজ্জায় ঝলমলে। প্রশাসনিক ব্যবস্থাও টানটান, পুলিশি টহল ব্যাপক। অনুষ্ঠানকে ঘিরে জনতার ভিড় সামাল দিতেও হিমশিম খাচ্ছে পুলিশ। অন্যদিকে মেলাকে কেন্দ্র করে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবছরও প্রদর্শনী স্টল হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবক ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার রেস্কিউ টিমও। দেখতেও খুব সুন্দর লাগছে, মানুষের সুন্দর সুশৃঙ্খলভাবে মেলা চলছে, তাই সবাই আনন্দ উপভোগ করতে পারছে, তাই আমাদের খুব ভালো লাগছে। এখানে কোনো প্রীতিকর ঘটনা হচ্ছে না, শান্তিতে আমরা মেলা করতেছি। প্রচণ্ড ভিড়, আশা করি আগামী দিনে আরও ভিড় হবে। মেলা এখানে প্রত্যেকে বাংলাদেশ থেকে আসছে এবং এখানে শান্তি শৃঙ্খলা খুব সুন্দর এবং এখানে যে প্রশাসনিক এবং হিন্দু মুসলমানের যে ঐক্যবদ্ধ, এটা আমাকে খুব অভিভূত করেছে এবং এটা আমার কাছে একটা মাইল ফলক যে আসলে হিন্দু এবং মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান সবাই যে একত্রভাবে এগুলোকে উপভোগ করতেছে এবং এখানের যেই পরিবেশ, আইন শৃঙ্খলা এবং ত্রিপুরার যেই শৃঙ্খলাবদ্ধ বা মিডিয়া কর্মীরা যে এখানে তৎপর, যে কোনো দর্শনার্থীদের অসুবিধা তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন মিডিয়াতে প্রচার করে এবং এটা আমাকে খুব অভিভূত করেছে। এদিন উদ্বোধনীর প্রাক্কালে হয় মন্দির চত্বরে ছাত্রছাত্রীদের সুবিশাল মশাল মিছিল, জ্বালানো হয় সহস্র প্রদীপ। সব মিলিয়ে সমগ্র মেলা প্রাঙ্গণে নবীনের অভিযান। রাত বাড়ছে, ভিড় বাড়ছে, তিল ধারণের জায়গা নেই কোথাও। মন্দিরের উপর থেকে দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। লোকসজ্জার বাহারে নতুন রূপ পেয়েছে পীঠভূমি মাতাবাড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সোনামুড়া শহর জুড়ে চলছে শ্যামা মায়ের আরাধনা। নিজেদের সাধ্যমতো আরাধনায় ব্যস্ত সকলেই। গোটা রাজ্যের সাথে সোনামুড়াতেও শ্যামা মায়ের আরাধনায় মাতল 8 থেকে 80 সকল অংশের মানুষ। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা সোনামুড়া শহরকে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে শ্যামা মায়ের আরাধনা। পাড়ার ক্লাব থেকে শুরু করে শহরের বড় ক্লাবের পুজো সবই হচ্ছে ঘটা করে। সোনামুড়া শহরের পুজোগুলির মধ্যে কয়েকটি হল শাস্ত্রী ক্লাবের পুজো, এলাকার যুবকদের দ্বারা আয়োজিত শ্রমিক কল্যাণ সংঘের পুজো, রবিদাস পাড়ার পুজো, সোনামুড়া শহরের হঠাৎ ক্লাবের পুজো, শিবশক্তি ক্লাবের পুজো। সকলেই যে যার মতো মাকে আরাধনায় ব্যস্ত। আমরা হঠাৎ উৎপাদন হয়েছে 12 বছর হয়েছে, 12 বছর ধরে আমরা পুজো করতেছি। আমরা কয়েকজনে মিলে করি রে, সবাই দোকানদার যারা আছে সবাই মিলে সামাজিক বলতে কিছু না, আমরা প্রসাদ বিতরণ করি। করাতে সবাই আনন্দ ভোগ করে, বাচ্চারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আনন্দ ভোগ করে। আমরা প্রতিবারের মতো এবারও শ্যামা মায়ের আরাধনা পুজো করছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে শ্রমিক কল্যাণ সংঘ। আর আমাদের পূজার এবার বাজেট প্রায় 35,000 টাকা, টোটাল 12 জনের মতো। প্রতিবারের মতো এবারও আমাদের এলাকার সবাইকে নিয়ে সুন্দরভাবে পূজা করছি। সকল পাড়ার পুজো ও ক্লাবের সাথে তাল মিলিয়ে ঘটা করে পুজো করছে সোনামুড়া আরক্ষা দপ্তর। গোটা থানা চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙিন লাইটে। সব মিলিয়ে আলোর উৎসবে মেতে উঠেছে সকলে। এদিকে সোনামুড়া শহরের পার্শ্ববর্তী গ্রাম রবীন্দ্রনগরেও সমাহারে মায়ের আরাধনায় ব্যস্ত বিভিন্ন ক্লাব সংঘ এবং
স্থাপিত শ্যামা মন্দিরগুলোতে। আর তার মধ্যে অন্যতম হল চণ্ডী কালীবাড়ি। বাহারি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে। স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজোর দিনে হাজির হন মন্দির প্রাঙ্গণে। সকলের সাহায্যেই মায়ের পুজোয় ব্রতী হয়েছেন ধর্মপ্রাণরা। রাতভর চলে পুজো, আয়োজন করা হয় মহাভোগেরও। এরপর শান্তিপুলের পুজো। দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ এলাকার কিছু যুবক এই পুজোর আয়োজন করে আসছে। আরেকটি পুজো হচ্ছে তরুণ ক্ষুদিরাম সংঘের পুজো। সোনামুড়া মহকুমার বড় বাজেটের পুজোগুলির মধ্যে একটি। কাল্পনিক মন্দিরের আদলে কালীমায়ের 3 অবতার নিয়ে আয়োজন করা হয় পুজোর। সবশেষে বলা যায়, সোনামুড়া শহরের পাশাপাশি রবীন্দ্রনগর গ্রামেও সমাহারে মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন ধর্মপ্রাণরা। তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের, মায়ে পোয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবছরও দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুরে রাজরাজেশ্বরী মন্দিরে 2 দিনব্যাপী চলে পর্যটন উৎসব ও মেলা। উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। বিবেকানন্দ ধর্মকে আশ্রয় করেই এগিয়েছেন, তাই মানব প্রেমকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। এই প্রেম বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে প্রাচীনকালের সূত্র ধরে বর্তমান যুগেও প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন মঠ, মন্দির, মসজিদ। আর এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা, উৎসব ইত্যাদি। প্রতি বছরের মতো দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুরেও রাজরাজেশ্বরী মন্দিরে 2 দিনব্যাপী চলে পর্যটন উৎসব ও মেলা। ভারতের অদ্বিতীয় 8ম শতকের অষ্টাদশ ভুজা রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা 2 দিনব্যাপী চলে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুরে। মহকুমা শাসক ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিধায়ক বাসুদেব মজুমদার, এসডিএম রাজেশ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপালী নন্দী, বিধায়ক বাসুদেব মজুমদার সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। বেশ কয়েক বছর আগে আপনারা শুনেছেন 1954 সালে এখানে একজন সাধু থাকতেন, হরিমোহন সাধু, যাকে আমরা সবাই জানতাম, চিনতাম। ওনার সময়তে এই বিগ্রহ এটা কুড়ে ঘরে প্রতিষ্ঠা হয়েছিল। আজকে ধীরে ধীরে এই এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মঙ্গিয়াকামে 18 মুড়ার পাদদেশে শ্রী শ্রী মাতৃকা মঙ্গলাময় আশ্রমেও আয়োজিত হয় মাতৃবন্ধনার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। উদয়পুরে ত্রিপুরেশ্বরী মায়ের অনুরূপ তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামে 18 মুড়ার পাদদেশে শ্রী শ্রী মাতৃকা মঙ্গলাময় আশ্রমেও অন্যান্য বছরের ন্যায় মাতৃবন্ধনা আয়োজিত হয়। যদিও মঙ্গিয়াকামে বিদ্যুৎ দপ্তরের চরম উদাসীনতার ফলে বিদ্যুৎ পরিষেবার একসময় অচল হয়ে পড়ে। দীর্ঘ সময় মেরামত করেও অচল অবস্থা সারাই করতে পারেনি। যদিও 18 মুড়া পাহাড়ের ত্রিপুরেশ্বরী মায়ের বন্ধনার পাশাপাশি সারা রাতব্যাপী বিভিন্ন উপজাতির নৃত্য, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি থাকলেও বিদ্যুৎ ব্যবস্থা অচল থাকায় বিঘ্নিত হয় অনুষ্ঠান। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। 18 মুড়া পাদদেশে আয়োজিত ত্রিপুরেশ্বরী মায়ের পুজো এবছর 17 বছরে পা দিয়েছে। রাজ্যের ও বহিরাজ্যের হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। মন্দিরের পূজা, ত্রিপুরেশ্বরী মায়ের পূজা হয়েছে 2000 সাল থেকে আমরা এটা প্রতিষ্ঠান করা হচ্ছে। এখন পর্যন্ত আজ পর্যন্ত এই মন্দিরে আমরা ত্রিপুরেশ্বরী মাকে পূজা করতে থাকি। এক সময় ওই জায়গার পরিস্থিতিটা কেমন ছিল, এখন কেমন আছে? এক সময় পরিস্থিতিটা আপনারা সবাই জানেন যে পরিস্থিতি যে খুবই খারাপ আসছিল। এরপরে 2000 সাল থেকে যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
গভীর রাতে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে মৃত পায় অবস্থায় ফেলে চম্পট দেয় দুর্বৃত্তরা। ঘটনা যাত্রাপুর থানা এলাকার থলিবাড়িতে। ঘটনায় 2 অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয় থানায়। আবারও ধর্ষণের শিকার এক নাবালিকা। যাত্রাপুর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক কিশোরী মেয়েকে অমানবিকভাবে ধর্ষণ করে মৃত ভেবে দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে। এখন ধর্ষিতা মেয়ের চিকিৎসা চলছে কাঠালিয়া হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে খোঁজ খবর নিয়ে দুষ্কৃতীদের আটক করার জন্য দৌড়ঝাঁপ চালাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 9ম শ্রেণীর 3 ছাত্রী বাড়ি কলাছড়া গ্রামে। মঙ্গলবার রাতে 3 বান্ধবী রামছড়ায় অর্কেস্ট্রা ও দেয়ালি মেলার আনন্দ প্রত্যক্ষ করার জন্য যায়। রাত 2টায় স্থানীয় প্রেমপদ ত্রিপুরার লম্পট ছেলে রহিম ত্রিপুরা ওই 3 মেয়েকে দোকানে নিয়ে মুড়ি ও একজনকে পান খাওয়ানোর পর নন্দকুমার ত্রিপুরার মেয়েকে প্রলোভন দিয়ে মোটর বাইকে চেপে 5 কিলোমিটার দূরত্বে থলিবাড়ি বাজার সংলগ্ন কাকরি নদীর ব্রিজের নিচে এনে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার কাক ভোরে এক মহিলা গরু নিয়ে যাওয়ার সময় নজরে আসে ধর্ষিতা মেয়েটি অজ্ঞান হয়ে নদীর জলে এবং বালুতে পড়ে আছে। জানাজানি হতেই স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী অজ্ঞান অবস্থায় কিশোরী মেয়েটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে কাঠালিয়া হাসপাতালে। সঙ্গে যে 2 বান্ধবী ছিল তারাও স্বীকার করেছে স্থানীয় দুর্বৃত্ত রহিম ত্রিপুরাকে তারা চিনেছে এবং সঙ্গে আরও অপরিচিত একজন ছিল। কিছু করে না, তার লগে এমনি থাকে আর একজন আমার লগে। এই ঘটনায় গোটা উপজাতি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে যাত্রাপুর থানার এসআই জীবেশ শ্যামরায় বলেন, যত দ্রুত সম্ভব দুষ্কৃতীকে আটক করা হবে। না, আমি তদন্ত যাইতেছি, আগে আমি ঘটনাস্থলে আমি ইনভেস্টিগেশন করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। অবশেষে জঙ্গি সংগঠন আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। বুধবার তাকে হস্তান্তর করা হয়। বিগত বছরের ন্যায় এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের অমৃতসরের খাসায় ডোগরায় যুদ্ধস্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বিহার নির্বাচনে দলের ভরাডুবিতে ঘরোয়া অশান্তি ক্রমশ ত্বরান্বিত বিজেপি দলে। বিপর্যয়ের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে সরাসরি আঙ্গুল তোলার জন্য বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলল নীতিন গডকরি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।